ফাঁসির মঞ্চে পুরো দল। ২৪-এর গণহত্যার দায়ে ট্রাইব্যুনালের কাঠগড়ায় উঠেছে একটি আস্ত রাজনৈতিক দল। চিফ প্রসিকিউটরের বিস্ফোরক তথ্য, অধ্যাদেশ সংশোধন ও ২০২৬ সালের নতুন বিল। যে আইনি ফাঁদে চিরতরে শেষ হতে যাচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। যারা একদিন ক্ষমতার দম্ভে রাজপথকে মৃত্যুপুরী বানিয়েছিল, আজ তারাই দাঁড়িয়ে আছে মহাকালের কাঠগড়ায়। ফিরে তাকান ২০২৪ সালের সেই উত্তাল দিনগুলোর দিকে। নিরীহ ছাত্র জনতার বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার পিচ ঢালা পথ। ক্ষমতার মসনদ বাঁচাতে সাবেক আওয়ামী লীগ সরকার সেদিন মেতে উঠেছিলেন এক বর্বরচিত হত্যাযজ্ঞে। কিন্তু বুলেটের জোর যে জনতার আক্রোশের কাছে কতটা তুচ্ছ, ২৪-এর গণঅভ্যুত্থান তার সবচেয়ে বড় প্রমাণ। স্বৈরাচারের পতনের পর থেকেই রাজপথের সেই অকুতোভয় জুলাই যোদ্ধারা একটিমাত্র দাবিতে সোচ্চার। কেবল ব্যক্তি নয়, এই গণহত্যার বিচার হতে হবে প্রাতিষ্ঠানিকভাবে। এবং সেই অপেক্ষার অবসান হয়তো এবার ঘটতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক ও আইনি ইতিহাসে রচিত হতে যাচ্ছে এক অভূতপূর্ব অধ্যায়। মানবতাবিরোধী অপরাধের দায়ে এবার আস্ত একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এক বজ্র কঠিন ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে, কোন আইনের ভিত্তিতে এবং কবে শুরু হতে যাচ্ছে এই মহাবিচার। দিনটি ছিল শনিবার, জুলাই ২৪। শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা এই যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল এক আবেগঘন জুলাই জাতীয় সম্মেলন। স্বজন হারানো মানুষের কান্না আর যোদ্ধাদের দৃপ্ত শপথের মাঝে সেখানে উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করতে গিয়ে তিনি যে চিত্রটি তুলে ধরলেন তা এক চরম রূঢ় বাস্তবতা। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, জুলাই মাসের সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড এবং গণহত্যার ঘটনায় পতিত আওয়ামী লীগের ভেতরে বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা নেই। যাদের হাতে এত রক্ত, তাদের রাজনীতি করার আর কোনো নৈতিক বা আইনগত অধিকার থাকতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠ ছিল ইস্পাত কঠিন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ইতিমধ্যে ঘটে গেছে। তারা আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। এখন চলছে তাদের রাজনৈতিক দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড় করানোর চূড়ান্ত প্রস্তুতি। একই সাথে তিনি ট্রাইব্যুনালের বর্তমান কাজের একটি চাঞ্চল্যকর পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনাল বসে নেই। ইতিমধ্যে ৫টি মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে। ২৭টি মামলার বিচার কাজ চলমান রয়েছে এবং আরও ৭২টি মামলার তদন্ত এখনও একদম শেষ পর্যায়ে। কিন্তু একটি রাজনৈতিক দলের বিচার করা কি এতই সহজ? এর আইনি ভিত্তি কি? চলুন একটু পেছনের দিকে যাই। গত বছরের অর্থাৎ ২০২৫ সালের ১২ই মে অন্তর্বর্তীকালীন সরকার এক ঐতিহাসিক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগ এবং এর সাথে যুক্ত সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। ঠিক তার পরপরই নির্বাচন কমিশন দলটির রাজনৈতিক নিবন্ধন স্থগিত করে দেয়। কিন্তু বর্তমান সরকার এখানেই থেমে থাকেনি।
তারা জানত আন্তর্জাতিক অঙ্গনে এই বিচারকে গ্রহণযোগ্য করতে হলে আইনি কাঠামোর শেকড় মজবুত করতে হবে। আর সেই লক্ষ্যেই ক্ষমতায় আসার পর তারা সংশ্লিষ্ট অধ্যাদেশ সংশোধন করে জাতীয় সংসদে পাশ করেছে যুগান্তকারী সন্ত্রাস বিরোধী বিল 2026। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পরিষ্কার করে দিয়েছেন, বাংলাদেশের সংবিধানের 47 অনুচ্ছেদ এবং এই সংশোধিত নতুন আইনের অধীনে এখন যে কোনো সন্ত্রাসী সংগঠনকে সরাসরি বিচারের আওতায় আনা সম্ভব। অর্থাৎ আওয়ামী লীগকে আইনিভাবে ঘেরাও করার সব রাস্তাই এখন সম্পূর্ণ প্রস্তুত। এবার আসা যাক খোদ ট্রাইব্যুনালের অন্দরমহলে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম যে তথ্য দিয়েছেন তা লুটেরা ও ফ্যাসিস্টদের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার শতভাগ সুযোগ বর্তমান আইনে রয়েছে, শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। আওয়ামী লীগ শুধু ব্যক্তিগতভাবেই নয়, দলগতভাবেও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে। কোন আইনে হবে এই বিচার? চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই মহাবিচার পরিচালিত হবে জোড়া আইনের খড়গে। প্রথমটি হল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এবং দ্বিতীয়টি হল সন্ত্রাস বিরোধী আইন 2009। সবচেয়ে বড় ব্রেকিং নিউজটি হল, ইতিমধ্যে একটি রাজনৈতিক সংগঠনের লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুরোদমে কাজ শুরু করে দিয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া মাত্রই ট্রাইব্যুনাল তার চূড়ান্ত আইনি অ্যাকশনে চলে যাবে। এখন প্রশ্ন হল, কাঠগড়ায় একটি দলের বিচার প্রক্রিয়া ঠিক কিভাবে এগোবে? সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শিশির মনির এই জটিল বিচার প্রক্রিয়ার ধাপগুলো অত্যন্ত সহজভাবে বিশ্লেষণ করেছেন। তার মতে এই আইনি যুদ্ধটি হবে কয়েকটি সুনির্দিষ্ট ধাপে। প্রথম ধাপ, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশনের কাছে। দ্বিতীয় ধাপ, প্রসিকিউশন টিম সেই রিপোর্ট চুলচেরা বিশ্লেষণ করে ট্রাইব্যুনালের কাছে আনুষ্ঠানিক অভিযোগ বা চার্জ দাখিল করবে। তৃতীয় ধাপ, আদালত যদি সেই অভিযোগ আমলে নেয় তবে মামলার অনুলিপি বা কপি সব পক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। চতুর্থ ও চূড়ান্ত ধাপ, এরপর অনুষ্ঠিত হবে অভিযোগ গঠনের শুনানি, আর ঠিক সেখান থেকেই শুরু হবে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। আইন বিশেষজ্ঞরা আজ একমত যে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে কাঠগড়ায় তোলার আইনি ভিত্তি এখন পুরোপুরি পরিপক্ক। সরকারের জিরো টলারেন্স অবস্থান এবং ট্রাইব্যুনালের দ্রুতগতির তদন্ত উভয় ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই হয়তো দেশের মানুষ এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়ার চূড়ান্ত আইনি পদক্ষেপ দেখতে পাবে। তবে হ্যাঁ, পুরো নাটকীয়তার চূড়ান্ত পরিণতি নির্ভর করছে নিখুঁত তদন্ত প্রতিবেদন এবং নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার উপর। 24-এর গণ অভ্যুত্থানে যে মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যে তরুণরা তাদের চোখ হারিয়েছেন, আজ তারা বিচারের আশায় বুক বেঁধে আছেন। একটি দল যারা ক্ষমতার দম্ভে দেশের আইন ও বিচার ব্যবস্থাকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়েছিল, আজ সেই আইনের মাধ্যমেই তাদের অস্তিত্ব বিলীন হতে চলেছে। এটি কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, এটি হল মহাকালের এক অমোঘ রায়। ফ্যাসিস্টদের এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়া কবে শুরু হচ্ছে, তদন্ত প্রতিবেদনে আর কাদের নাম উঠে আসছে, ট্রাইব্যুনালের অন্দরমহলের প্রতিটি চাঞ্চল্যকর খবর এবং বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।